ঠিক আছে, আমরা তাইলে আজকে আমাদের লাস্ট টপিক যেটা এই চ্যাপ্টারের, যেটা হচ্ছে মেইনলি আমরা ইলেকট্রন বিন্যাসই বলতে পারি, সাথে আরো কিছু রিলেটেড কিছু জিনিসপাতি আছে। তো আচ্ছা, ওই দিন তাহলে আমরা বোর্ড থেকে যেটা দেখছিলাম, বোর্ড থেকে যেটা পড়া শুরু করছিলাম সবার প্রথমে, সেটা কি ছিল? আহ প্রথমে কি ছিল আমাদের? প্রধান শক্তি স্তর বলতে একটা জিনিস ছিল না, যে যেই কক্ষপথে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলা ঘুরে, মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে টপিকের নামটা দিই হচ্ছে আমরা আম, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। Okay. আচ্ছা, তাহলে ওই দিন যেটা বলছিলাম যে প্রধান শক্তি স্তরের সংখ্যা কি কি ছিল আমাদের, কি কি হইতে পারতো? KLMN। হ্যাঁ, কে এল এম এন। কোনটার জন্য কি প্রধান শক্তি স্তরকে আমরা কি দিয়ে ডিফাইন করি? এন দিয়ে না? মনে আছে তো এটা? হ্যাঁ স্যার। এন ইকুয়ালস টু কি কি হইতে পারে? 1 2 3 4, তাই তো? হুম। আপাতত এগুলাই আছে, এরপরে লাগলে হচ্ছে আমরা আরো আবিষ্কার করে, মানে যদি আরো মৌল আবিষ্কার হয় তখন যদি আমাদের 5 যদি লাগে তখন আমরা তাহলে সেটাও নিয়ে নিব, তাই তো? তাহলে 1 কে কি বলছিলাম আমরা? কে। এটাকে এল, এটাকে এম, আর এটা এন। N। হুম। আচ্ছা, এখন দেখো, মানে নর্মালি আমাদের কি হয়, আহ বাংলাদেশে কি অনেকগুলো জেলা আছে না? তো এখন জেলাকে যদি হচ্ছে আমি প্রধান শক্তি স্তর হিসেবে যদি আমি বিবেচনা করি, তাহলে জেলার পর হচ্ছে আমার কি আছে? উপজেলা আছে, হ্যাঁ। তাই না? তাহলে প্রধান শক্তি স্তরকে যদি আমি যদি এই যে এগুলা যদি বলি, ঠিক আছে, তাহলে এরপরে প্রধান শক্তি স্তরের পরে তাহলে আমার কি আসে? যেটা হচ্ছে আহ কি বলতে পারি আমি সেটাকে? জেলারটা যেমন উপজেলা, উপশক্তি স্তর। এটাকে আমি কি বলতে পারি? উপশক্তি স্তর বলতে পারি না? হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন উপশক্তি স্তর, উপশক্তি স্তর দিয়ে আমরা কি বলতেছি? জেলার চেয়ে সবসময় উপজেলা তো ছোট হয়, তাই না? তাহলে উপশক্তি স্তর কি অবশ্যই প্রধান শক্তি স্তর থেকে ছোট হবে? তাহলে সেটা যদি হয়, ইলেকট্রনের ক্ষেত্রে উপশক্তি স্তরের যে ব্যাপারটা হয়, সেটা উপশক্তি স্তরকে আমরা কি দিয়ে ডিফাইন করি? সবসময় এল দিয়ে, ঠিক আছে? এখন এল যদি হয়, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এই উপশক্তি স্তরের নাম্বারটা কি হয়? সেটা হয় হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এটা কিভাবে হইলো? মানে তাহলে এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি? যেমন হচ্ছে আমি যদি প্রথমে যদি নেই যে আমার এন হচ্ছে প্রধান উপশক্তি স্তর, যদি আমি নেই যে হচ্ছে এন ইকোয়ালস টু কত, আমি ধরলাম যে এন ইকোয়ালস টু 1, তো সেটা যদি হয় এন ইকোয়ালস টু 1 হলে এল সমান কি হবে? এখানে আমি কি লিখছি? এল সমান কি হবে? উপশক্তি স্তর সমান 0 থেকে n-1 পর্যন্ত, তাই না? তাহলে এখানে কি হবে? এল সমান 0। এন সমান 0। আর কিছু আসবে? না এন ইকোয়ালস টু যদি 2 স্যার, হয়? আরেকবার একটু এটা বুঝাবেন? আমার নেটে প্রবলেম ছিল। কোনটা কোনটা? এই যে উপশক্তি স্তর। আচ্ছা, উপশক্তি স্তর তো হচ্ছে সবসময় মানে প্রধান শক্তি স্তর থেকে ছোট হবে, তাই না? এর কারণে তো এটা উপতে আসছে, তাই না? আমাদের যদি জেলা যদি থাকি, তাহলে জেলার ছোট কি? উপজেলা। তাহলে প্রধান শক্তি স্তরকে যদি আমরা জেলা ধরি, উপশক্তি স্তর তাহলে কি হবে? উপজেলা। বিষয়টা সেরকম না? তাইলে এখন সেটা যদি হয়, তাহলে উপশক্তি স্তর তো সবসময় প্রধান শক্তি স্তর থেকে ছোট হবে। তাইলে প্রধান শক্তি স্তর থেকে যদি উপশক্তি স্তর ছোট হয়, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে বিষয়টা যেটা হয়, যে উপশক্তি স্তরকে দিয়ে আমরা এল দিয়ে যদি ডিফাইন করি, তাহলে এল ইকুয়ালস টু কি হয়? 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, n-1 পর্যন্ত হলে কি, তাহলে কি এন এর থেকে ছোট হইলো না উপশক্তি স্তর? হ্যাঁ। তাহলে সেটা যদি হয়, তাহলে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এখন n ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এল ইকুয়ালস টু কত হবে? 0। 0, আর তো কিছু হবে না। বাট n ইকুয়ালস টু যদি আমার 2 হয়, তাহলে 1। 0 আর 1। 0 আর 1, এখানে কি বলা? 0 থেকে n-1 না? তার মানে কি এরপরে যেগুলো হবে সেটা কি? আমি তো দেখলাম যে হ্যাঁ n-1 ইকুয়ালস টু কত হচ্ছে? 1, বাট
আমার সূত্রে কি লেখা, 0 থেকে, তার মানে কি ওখানে 0 থেকে ওই সংখ্যাটা পর্যন্ত যাইতে মানে আমার যে সংখ্যাটা আছে, ধরো আমার যদি এখন এখানে যদি 100 যদি থাকে কোনো জায়গায়, ঠিক আছে, এল এর ভ্যালু যদি আমার 100 আসে, এন ইকোয়ালস টু যদি আমার 100 যদি আমি নেই, তাহলে আমার এল ইকোয়ালস টু কত হবে? 0, 1, 2, 3, 4 ডট 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 ডট, এরপরে কত, জিরো লাস্টে থেকে আসবে কত, 99? 99। হ্যাঁ হুম, হ্যাঁ, না এটাই বললাম। বুঝতে পারছো হ্যাঁ কিভাবে স্যার। হবে? 0 থেকে বলা, কিন্তু এটা কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে। তাহলে এটা তো আমি পাইলাম, n ইকোয়ালস টু 2 এর জন্য আমি এল পেয়ে গেলাম হচ্ছে 0 আর হচ্ছে 1। এরপর যদি n ইকোয়ালস টু 3 নেই, তাহলে কি 0 হবে? 1 2 3, না 0 1 0, 2। 0, 1, 2। আর n ইকোয়ালস টু যদি 4 নেই? 0 1 2 3। কারো কোনো কনফিউশন আছে এল কিভাবে বের করলাম? না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, জেলা থেকে যে আমরা যখন উপজেলা পাই, তাহলে প্রত্যেকটা উপজেলার একটা আলাদা আলাদা নাম থাকে না? তাহলে এখানে যে আমি যে প্রধান শক্তি স্তর থেকে ইলেকট্রনের ক্ষেত্রে যে প্রধান শক্তি স্তর থেকে যে উপশক্তি স্তরে যে আমি নিলাম, তাহলে তো এগুলারও তো একটা নাম আছে, তাই না? এখন ওই যে যেমন আমি পাইছিলাম যে হচ্ছে এন ইকুয়ালস টু যখন 1 হয় তখন এটার নাম দিছিলাম কি, কে। তারপর হচ্ছে 2 হলে নাম দিছিলাম এল, তাই না? তাহলে উপশক্তি স্তরের ক্ষেত্রেও তো একটা নাম আছে, তাহলে সেই নামগুলো এখন কি হবে সেটা হচ্ছে আমরা দেখবো। তাহলে এল ইকুয়ালস টু যখন আমার 0 আসতেছে, তখন তাইলে এইটাকে আমি নাম দেওয়া হচ্ছে হচ্ছে এস, ঠিক আছে। তারপর এল ইকুয়ালস টু যখন আমার 1 আসতেছে, তখন সেটাকে আমরা কি বলছি, পি। যখন 2 আসতেছে তখন আমরা কি বলছি এটাকে, ডি। ডি। আর যখন এটা আসছে 3 যখন আসছে তখন, এফ। বুঝতে পারছো? তাহলে আমরা 0 কে কি বলছি, এস, 1 কে পি, আর 2 কে বলছি ডি, আর 3 কে বলছি কি, এফ। এগুলো আমরা নাম দিছি, তাই তো? হ্যাঁ। তাহলে এখন বিষয় হচ্ছে যে নাম তো দিলাম, তাহলে এখন এই নামগুলা দিয়ে আমরা কি করব? উম, শ্রেণীবিন্যাস করব। শ্রেণীবিন্যাস করব কিসের? ইলেকট্রনের। ইলেকট্রনের। আচ্ছা, তাহলে এখন আমরা সবার প্রথমে দেখব যে হচ্ছে কোথায়, মানে এই যে আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে, সেগুলোর তো একটা নির্দিষ্ট ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, তাই না? প্রতিটা এলাকার তো একটা নির্দিষ্ট জায়গা আছে, কোনো এলাকা বড়, কোনো এলাকা ছোট, এমন না যে এলাকা ছোট সে এলাকায় মানুষ কম, যে এলাকা বড় সে এলাকায় মানুষ বেশি, তাই তো? তাহলে হ্যাঁ। এখন আমার এস এর যে এরিয়া সেটা হচ্ছে আমার ছোট, তাহলে ছোট জায়গায় আমাদের মানুষ সব কত, মানে সবচেয়ে কম থাকবে না ছোট জায়গায়? তাহলে সেক্ষেত্রে কি হ্যাঁ। হবে, এস এর জায়গায় আমার কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। দুই, দুইটা ইলেকট্রন। আর এখানে স্লট কয়টা, আমি যদি বলি যে বক্স, ঠিক আছে, আমি যদি প্রতি এলাকাকে যদি আমি কয়েকটা বক্সে যদি ভাগ করে নেই, ঠিক আছে, তাহলে এস এর ক্ষেত্রে আমার এই যে এই আহ যে স্লটটা আমার থাকবে সেটা তাইলে কয়টা থাকবে এখানে আমার? প্রতিটা স্লটে আমার দুইটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাইলে এখন এখানে এস এ যদি আমার দুইটা ইলেকট্রন থাকে, তাহলে স্লট কয়টা থাকবে? একটা। একটা থাকবে। তাহলে এই একটায় কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। দুইটা। পিতে আমার কয়টা ইলেকট্রন থাকবে? ছয়টা। এটা দেখাই দিচ্ছি, এটার একটা সূত্র আছে, বাট আগে এটা দেখাই নেই। তাহলে ছয়টা যদি ইলেকট্রন থাকে, তাহলে আমার হচ্ছে এই ঘর এখানে কয়টা থাকবে বলতো, যে বক্স তিনটা। টাইপের যে জিনিসটা, সেটা থাকবে আমার তিনটা। প্রতিটায় কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। তাহলে পিতে ইলেকট্রন গুলা কিভাবে থাকবে, এভাবে, তাই তো? আচ্ছা, এরপর যদি আমি ডিতে যাই, ডিতে ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে আমার বক্স কয়টা থাকবে? 4 5টা। আনতে বাদে। কয়টা? 5টা থাকবে না? যতগুলো ইলেকট্রন থাকবে তাকে 2 দিয়ে ভাগ দিলে যে কয়টা বক্স হয়, তাই তো? হ্যাঁ 10টা 5টা। ইলেকট্রন থাকলে কয়টা থাকবে? 5টা। 5টা। ডিতে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে 5টা। আর এফ এ ইলেকট্রন কয়টা? এফ এ ইলেকট্রন হচ্ছে আমার
14টা। তাহলে বক্স কয়টা থাকবে? 7টা। 7টা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটার ভিতরে আর আমি হচ্ছে আর ইলেকট্রনটা দেখাইলাম না। এখন দেখো এটার একটা প্যাটার্ন আছে। এস এ আমার কয়টা ইলেকট্রন? 2টা। পি তে আমার কয়টা ইলেকট্রন? 6টা। ডি তে 10টা। আর এফ এ 14টা। তাই তো? তাহলে এখন প্রত্যেকটা ইলেকট্রনে আমার হচ্ছে অরবিটাল সংখ্যা কত হবে সেটার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সুতরাং প্রত্যেক অরবিটালে ইলেকট্রন সংখ্যা, সেই সূত্রটা আমাকে যেটা বলতেছে যে প্রত্যেকটা অরবিটালে আমার ইলেকট্রনের যে সংখ্যা সেটা হবে 2 × 12 + 1। এখন এল কি? উপশক্তি স্তর। উপশক্তি স্তরের নাম্বার, তাই না? তাহলে এখন হ্যাঁ। আমি যদি বলি যে L = 0, L = 0 বললে ওটার নাম কি হয়? এস। এস। তাহলে এস এর জন্য মানে এস অরবিটালে তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? এস যদি আমি বলি তাহলে 2টা। এল এর ভ্যালু আমার কত বসবে? 2টা। এল এর ভ্যালু কত হবে আমি যদি বলি এস অরবিটালে, এস অরবিটালের জন্য যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলি, তাহলে এই যে এখানে যে এল, এই এল এর ভ্যালুটা কত হবে এস এর জন্য? 0 না? L = 0 হইলে আমরা এস বলি না? ও হ্যাঁ। তাহলে এখানে কি 0 যদি আমি বসাই তাহলে কত আসে? এটা তো 0 হয়ে গেল। তাইলে এখানে কত থাকে তাহলে 1। আর 2 একে কত? 2, তাই না? এর কারণে এই যে দেখো আমার ইলেকট্রন সংখ্যা কত হইছে এস এ? 2টা। বুঝতে পারছো? এখন পি এর হ্যাঁ। জন্য হচ্ছে এল এর ভ্যালু কত হয়? পি এর জন্য এল এর ভ্যালু 1 হয়। 1 হয়। তাহলে 1 যদি হয় তাহলে এখানে কত? এল এর জায়গায় 1 বসবে, তাই না? 1 বসাইলে 2 একে হ্যাঁ। 2 + 1 3, আর 3 × 2 = 6, তাই তো? তাহলে এই হ্যাঁ। যে পি এর জন্য 6টা ইলেকট্রন পাইছো। ডি এর জন্য এল এর ভ্যালু কত বসবে? 2। 2। তাহলে ওটা ক্যালকুলেশন করলে কি পাবো? 10। 10। আর এফ এর জন্য 3। ক্যালকুলেশন করলে কত পাবো তাহলে? 14। বুঝতে পারছি কোন অরবিটালে আমার ইলেকট্রন সংখ্যা কত হইলে এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ স্যার। ওকে। তাইলে এটা তো মোটামুটি ক্লিয়ার, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস বুঝুন, যেটা হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম্বারের উপরে কিন্তু আমার মানে কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে এটা কি ডিপেন্ড করে না? আমার প্রধান শক্তি স্তরের নাম্বারের উপরে কি আমার উপশক্তি স্তরের নাম্বার ডিপেন্ড করে না? কি বলছিলাম? হ্যাঁ। প্রধান শক্তি স্তর কি যদি এন হয়, তাই না? তাহলে এল হ্যাঁ। সমান কত? 0 থেকে n-1, তাই তো? হুম। n-1। তাহলে সেটা যদি হয় তাহলে আমি তো তাইলে টোটাল মানে কোন অরবিটে অরবিটাল সংখ্যা কত হবে এবং ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে সেটা আমাকে বের করতে হবে না? তাইলে এখন 1 নাম্বার শক্তি স্তরে, যেটার শক্তি স্তরের নাম্বার যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমার ওইখানে হচ্ছে উপশক্তি স্তর কয়টা হবে? এল কয়টা হবে? 0। এন যদি 1 হয়? 0। 0। 0 জন্য তাহলে এস না এটা? হ্যাঁ। তাহলে এখানে তো শুধু 0 আছে, এখানে কি 1 2 3 4 আর কিছু আছে? না। না। তাহলে কি এখানে অরবিটাল কোনটা কোনটা হবে? শুধু এস হবে না? শুধু এস হবে না 1 নাম্বার শক্তি স্তরের জন্য? হ্যাঁ। এখন আমার এন যদি 2 হয় তাহলে এল কত কত হয়? তো 2। 0 1। 0 আর 1। তাহলে 0 আর 1, 0 দিয়ে আমরা কি বুঝি? এস। আর এটা দিয়ে টি, পি। তাই তো? তাহলে এখন হুম। আমার শক্তি স্তর যদি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন
সংখ্যা কয়টা হয়, অথবা হচ্ছে উপশক্তি স্তর সংখ্যা কয়টা হয়, আর ইলেকট্রন সংখ্যা কত হয়, তাইলে বলতে পারবা? স্যার প্রশ্নটা বুঝি নাই। 2 নাম্বার শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর কয়টা থাকে সেখানে? দুইটা। দুইটা না? এই যে জিরো স্যার আর ওয়ান। হ্যাঁ। বুঝতে পারছো? এখনো কনফিউশন আছে? না। n=2 এর জন্য তো আমি l=0 আর 1 বের করলাম, তাই না? তাহলে এখানে উপশক্তি স্তর কয়টা হলো? দুইটা। তাহলে জিরোর জন্য কি s, 1 এর জন্য কি p। তাহলে এখন 2 নাম্বার শক্তি স্তরে আমার কোন কোন অরবিটাল থাকতে পারবে? এস আর পি। তাই তো বিষয়টা। হ্যাঁ। এখন 3-এর জন্য তাহলে কি হবে? এস 3 পি হইলে ডি। spd, তাই না? হুম। 0 1 2। তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখি? d। তাহলে এখানে কি হবে? 3s 3p 3d, এই তিনটা হবে 3 নাম্বার শক্তি স্তরের জন্য। আর 4-এর জন্য 4s 4p 4d 4f। এটাকে কি বলি? f। তাহলে 4s 4p 4d আর কি 4f। এখন আমাকে বলো, এই যে 2d, এটা কি হইতে পারবে? না। কেন পারবে না? 2D কেন হবে স্যার? হইতে পারবে না কেন? লজিকটা কি? হইতে পারবে না, এই উত্তর ঠিক আছে, কিন্তু লজিকটা কি? এতক্ষণ যেটা কারণ পড়াইলাম, এল প্রধান। ইকুয়ালস টু কি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখন এল এর জায়গায় আমার আসলো কি 0 আর 1, তাই না? তাহলে সেখানে এস আর পি আসলো, কিন্তু ডি কি আসলো সেখানে? আসলো না তো, তাই না? এখন দেখো, এই যে এন এর মান যখন ধীরে ধীরে যখন বড় হচ্ছে, তার মানে কি ওইটার এরিয়াটাও বড় হচ্ছে, তাই না? তাহলে যত এরিয়া আমার যত বড় হচ্ছে, তাহলে সেখানে কি মানুষজন থাকার সম্ভাবনা আমার তো তত বেড়ে যাইতেছে, তাই না? তাহলে এই যে দেখো, এখানে ছোট এরিয়া, এই যে n=1 যখন আমি নিচ্ছি, এখানে এরিয়া কত আমার সবচেয়ে ছোট, এখানে মানুষজন কত সবচেয়ে কম, তাই না? তাই তো। হ্যাঁ। এরপরে কি 2 আরেকটু বড় হইলো, এরিয়া আমার আরেকটু বড় হইলো, মানুষজন কি আরেকটু বাড়লো, তাহলে বেড়ে সেখানে, তাহলে এখানে কি আসলো 0 আর 1 আসলো, তাহলে 2s আর 2p, তাই না? সেম ভাবে কি এখানে 3f কি কখনো হইতে পারবে? না। কেন পারবে না? কারণ এখানে তো যে n-1 না, তো n-1 n-1, করলে তো সেখানে তাহলে আমার এফ আর f হয় আসতেছে না। না, না। তাই তো? বুঝতে পারছো এই বিষয়টা? কারো কনফিউশন হ্যাঁ আছে? স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এরপরে আমরা কি যাব, যে হচ্ছে ইলেকট্রন গুলো তাইলে আমার কিভাবে প্রবেশ করবে। এখন একজন ইলেকট্রনের মন চাইলো যে আমি হচ্ছে ওয়ান এস এ যাব, 2 নাম্বার ইলেকট্রনের মন চাইলো যে না আমি তো 4f এ যাব। তাহলে এভাবে কি কোনো আহ মানে এভাবে কি কোনো সিস্টেম চলতে পারে? না। তা তো পারে না, তাই না? একটা অর্গানাইজড ওয়েতে তো ওদেরকে চলতে হবে। তাহলে সেটার জন্য তখন আমরা কি পাই, তখন হচ্ছে আমরা একটা জিনিস আবিষ্কার করলাম। সেই জিনিসটা কি, যে ইলেকট্রন গুলা প্রত্যেকটা পরমাণুতে হচ্ছে আমার কিভাবে আসন গ্রহণ করে, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা আমি কি বলতে পারি, তাহলে সেটার তো একটা, এখন দেখো, তোমার কাছে ধরো প্রথমে 5 টাকা আছে, ঠিক আছে? তো তুমি প্রথমে কি কিনবা? 5 টাকার একটা চকলেট কিনবা। তারপরে ধরো তোমার কাছে একদিন 10 টাকা আসলো, তখন তুমি 10 টাকার চকলেট খাবা। এরপর একদিন 20 টাকা আসলো, 20 টাকা দিয়ে তুমি ধরো একটা পার্ক চকলেট কিনলা। তারপরে তোমার কাছে 50 টাকা আসলো, তুমি কিটক্যাট কিনলা। তার মানে কি, তোমার কাছে যত দিন দিন যত টাকা আসতেছে, মানে টাকা আসার উপরে তোমার হচ্ছে মানে তুমি কি কিনবা না কিনবা সেটা তোমার ডিপেন্ড করতেছে, তাই না? অর্থাৎ টাকা বলতে কি, হ্যাঁ। ইলেকট্রনের ক্ষেত্রে সেই জিনিসটা কি, সেটা কি, ইলেকট্রনের কাছে তো আর টাকা নাই। তাহলে ওর কাছে এই বিষয়টা কিসের উপর ডিপেন্ড করতেছে? শক্তির উপরে, তাই তো? এর আগেও তো আমরা দেখছিলাম যে কার শক্তি কত বেশি, শক্তি বেশি হইলে কি হয়, কম হইলে কি হয়, দেখছিলাম না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে যেটা হয়, যে ওর কাছে যখন কম শক্তি থাকে, তখন মানে ও যখন একটা পরমাণুতে যখন ফুলফিল হওয়া যখন শুরু করে,
একটা ইলেকট্রন যখন একটা পরমাণুতে যখন ঢুকে, তখন তাহলে সে কিভাবে ঢুকে? প্রথমে সবচেয়ে যেটায় ঢুকতে আমার সবচেয়ে বেশি কম এফোর্ট দেওয়া দরকার, প্রথমে ও সেটাই যায়, তারপর এর পরেরটাই যায়। একটা জিনিস দেখো, আমরা যখন হচ্ছে পড়ালেখা শুরু করি, তখন কি আমরা প্রথমেই ক্লাস 10-এ যাই নাকি প্রথমে 1-এ যাই? 1-এ যাই। 1-এ যাই। তার মানে প্রথমে আমরা 1-এ যাই, এরপর আমার যখন লেভেল আরেকটু বাড়ে তখন আমরা 2-তে যাই, এরপরে 3, 4, 5 এভাবে যাই, তাই না? প্রথমেই তো আর 10-এ গেলে আমরা পারবো না। তো ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম। ওর প্রথমে কি হয়? প্রথমে ও কি করে এই যে অরবিটাল গুলা, সেগুলোর তো একটা শক্তি আছে, তাই না? এই যে 1s এর যে শক্তি, 2s 2p এটার কি সেম শক্তি? না, শক্তিটা একটু বেশি। শক্তিটা একটু বেশি, তাই না? তাহলে এখন ও কিভাবে ঢুকে? যেই অরবিটালে হচ্ছে শক্তি কম, ও প্রথমে সেই অরবিটালে ঢুকে, তাই তো? তাহলে এখন আমার কে কোন অরবিটালে ঢুকবে, তাহলে একটা শক্তির একটা ক্রম আমার বানাইতে হবে না? সেটা না হলে তো আমি বুঝবো না যে ইলেকট্রন তাহলে কিভাবে কোন অরবিটালে ঢুকতেছে। তাহলে তখন আমরা কি পাইলাম? একটা শক্তির ক্রমবর্ধমান শক্তির একটা হচ্ছে সিরিজ টাইপের আমরা পাইলাম, ঠিক আছে? তাহলে সেটা কি? পরমাণুর এখন এই শক্তিটা আমি কিভাবে পাবো? কার শক্তি কত, এটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? নাইলে তো আমি এই সিরিজটা বানাইতে পারবো না, তাই না? তাহলে এখন এই শক্তি কোন অরবিটালের শক্তি কত, এটা আমি কিভাবে বুঝবো? বলতে পারবা? একটা সূত্র পড়ছো তোমরা, n+l। n+l দিয়ে আমি কি বুঝাই? প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের সমষ্টি। প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের সমষ্টি। এখন তাহলে আমার হচ্ছে কোন অরবিটালের শক্তি নির্ণয়ের জন্য যে সূত্র, সেই সূত্র হচ্ছে আমার এটা। সূত্রটা কি? n+l। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন এই সূত্র দিয়ে এই যে আমার হচ্ছে যতগুলো অরবিটাল আছে, প্রত্যেকটার হচ্ছে তাদের হচ্ছে শক্তি কতটুকু, কার চেয়ে কার শক্তি বেশি, কার চেয়ে কার কম, সেটা হচ্ছে আমরা এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবো। তো এখন আমরা যদি সেটা বের করি, তাহলে ধরো প্রথমে যদি প্রথম আমার অরবিটাল যেটা, সেটা কি আসে? 1s আসে না? তাহলে হ্যাঁ। 1s যদি হয়, 1s যদি আমি নেই, তাহলে এই ক্ষেত্রে 1s এর শক্তি কত হবে বলো তো? 1, 1 কিভাবে? কারণ এস এর মান তো 0 হুম। আর 1, এই দুইটা যোগ করলে তো 1-ই হয়। আচ্ছা, তাহলে এটা হলো 1। এরপর যদি আমি 2s নেই, সেটা শক্তি কত হবে? 2, 2। 2p নিলে? 2p নিলে 3। 3। 2pর পরে আমার কি আসে? 2d, তাই না? 2d তো নাই। 2d নাই, গুড। তাহলে এরপরে কি আসবে? 3s। 3s। অর্থাৎ এসপিডি হিসাবে আমি আপাতত নিচ্ছি, তাই না? কিন্তু সবগুলার যে শক্তি যে সেম হবে এমন তো কোনো কথা নাই। আমি এমনি র্যান্ডমলি বের করতেছি যে কার শক্তি কত, দেখতেছি, তাই না? তাহলে 3s এর শক্তি কত হবে? 3, 3। তারপরে কি আসবে? 3p, শক্তি কত হবে? 4, তারপরে 3D 3d, কত হবে শক্তি? 5। ডি এর জন্য কত? 2। আর এখানে কত? এন কত? 3। তাহলে 3+2, তাই না? কত হবে? 5। হ্যাঁ, 5। বুঝতে পারছো তো? আচ্ছা, কারো কি কোনো কনফিউশন আছে যে আমি এই যে এটা কিভাবে বের করতেছি, শক্তি কার কত? কনফিউশন স্যার, নাই তো কারোর? 3p সমান 4 কেন? ও, পি 3p তো এর 4। পি এর এল কত 3p আমার? 1, 1। আর এখানে এন কত? 3। ও, বুঝছি। n+l কত হয় তাইলে? 4। 4। এই যে
কিভাবে পাইছি বুঝতে পারছো? এখনো কারো হ্যাঁ কনফিউশন থাকলে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝতেই হবে। আচ্ছা, 3D পর্যন্ত গেলাম, এরপরে কি আসে? 4s 4s। শক্তি কত 4s এর? 4 4। এরপরে কি আসে? 4p কত হবে? 5 4D কত হবে? 6। হুম তারপর 4f। 4f 7 বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ এখন স্যার একটা বিষয় দেখো, এই যে তোমরা যদি 2p আর 3s এর দিকে যদি তাকাও, এখন দেখো 2p'রও তো 3 আর হচ্ছে 3s এরও তো 3, তাহলে ওদের দুজনের শক্তি তো সমান হয়ে গেল। তাহলে এখন একটা ইলেকট্রন যদি বলে, মানে প্রথম ইলেকট্রন আসলো যে কিনা এসে বললো আমি 2p তে যাব, আর আরেকটা ইলেকট্রন এরপরে আসলো ও এসে বললো যে আমি 3s এ যাব, কারণ ওদের তো দুইজনের শক্তি সেম, তাহলে কি হবে? না তাহলে এখানে যখন দেখলো যে এরকম কিছু কিছু জায়গায় হচ্ছে কি আমাদের কয়েকটা অরবিটালের শক্তির যেই মান সেটা হচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাই না? তো তখন ওরা কি করলো, যে হচ্ছে কোন দুইটা অরবিটালের শক্তি সমান হলে যার n এর মান ছোট ইলেকট্রন সেটাই, বুঝতে পারছো এই কথাটা? অর্থাৎ তার হ্যাঁ মানে কি, তাহলে এখানে 2p আর 3s, তাহলে এটার তো দুইটারই তো শক্তির মান কত তোমার 3, তাই না? তাহলে এখন ইলেকট্রন আগে হ্যাঁ কোনটায় ঢুকবে? যেটার n এর 2p মান তে ছোট। তাহলে n এর মান কোনটার ছোট? 2p-র। এটার n ইকুয়াল টু কত? 2। আর 3s এর n কত? 3। তাহলে এটা কত? 2p n কত ছোট না? তাহলে শক্তি সমান হ্যাঁ হইলে কি হবে? যেটার n ছোট ইলেকট্রন সেটাই আগে প্রবেশ সেটাতে করবে, আগে বুঝতে পারছো? প্রবেশ তাহলে করবে এখানে তো আমরা তাহলে 3D আর হচ্ছে 4p তে তো সেম জিনিস দেখতেছি, কোনটা আগে প্রবেশ করবে? 3d তে 3D তে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা দেখো, আমি যে এই যে র্যান্ডমলি যেভাবে লিখে যেতেছিলাম 1s 2s 2p 3s 3p 3d, এটা আমি কোন বেসিসে লিখতেছিলাম? আমি যখন উপরে বের করছিলাম যে হচ্ছে প্রত্যেকটা n এর জন্য আমার এল হচ্ছে কি কি হইতে পারে, তাই না? ওই হিসাবে হচ্ছে আমি এটা লিখতেছিলাম। বাট দেখো এটার শক্তির সিরিয়ালটা কি সেম থাকে? এই যে দেখো আমার হচ্ছে 3p পর্যন্ত তো সেম ছিল, তাই না? মোটামুটি আমি যেভাবে লিখতেছিলাম সেভাবেই হচ্ছিল। বাট দেখো 3D-র যে শক্তি, 3D-র শক্তি কত? 5। আর 4s এর শক্তি কত? 4 তাহলে কি এটা কম বেশি হয়ে গেল না? হ্যাঁ তাহলে কি এটা ওই সিরিয়াল অনুযায়ী হবে, নাকি এই যে আমি এখানে মাত্র যে শক্তির সিরিয়ালটা বের করলাম সেই সিরিয়াল অনুযায়ী হবে? ওই সিরিয়াল অনুযায়ী ওই সিরিয়াল অনুযায়ী কেন হবে? শক্তি যার বেশি সেখানে পরে প্রবেশ করবে না ইলেকট্রন? হ্যাঁ তাহলে এখানে তো 3D-র শক্তি বেশি, কত? 5। 4s এর কত? 4 তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 3d তে 3D তে কিভাবে? কারণ এটার n তো 3 হ্যাঁ, এন এন থ্রি সেটা বুঝলাম, সেটা কখন হয়? সেটা তো হবে যখন আমার দুইটা অরবিটালের শক্তি সমান হয়ে যাবে। এই যে এখানে ও যে 2p আর 3s, এটার দুইটার শক্তি সমান ছিল, এখানে কি দুইটার শক্তির সমান শক্তি কি সমান? 3D-র শক্তি তো 5, না 4s এর তো 4, তাই তো 3D-র বেশি। সেক্ষেত্রে কি ওই ল কাজ করবে? না। ওইটা তো আগে 4s এ ওইটা তো আমার প্রবেশ করবে সেকেন্ড ল, তাই না? প্রথমে তো আমি দেখবো যে এগুলার শক্তি সমান আছে নাকি, যদি শক্তি ছোট বড় হয়ে যায় তাহলে তো যেটা ছোট সেটাই আগে প্রবেশ করবে। বাট আমি যদি দেখি যে সমান হয়ে গেছে, তখন না যেটার এন ছোট সেটাই প্রবেশ করবে, বুঝতে পারছো? হুম তাইলে এখন আমি যদি শক্তির যে সিরিজটা সেটা যদি আমি লিখি, তাহলে সেটা কি হবে? প্রথমে 1s এর শক্তি আমার সবচেয়ে কম, প্রথমে সেটাই প্রবেশ করবে, তাই না?
তারপরে 2s 2s, তারপরে 2p 2p এরপরে 3s 3s, তারপর 3p এরপরে 3d না, p না 4s 4s। কেন 4s? হ্যাঁ কারণ এটার কেননা শক্তি এটা 3d এর চেয়ে কম। কম, হুম 4s। এরপরে কি আসবে? 3d 3d 3d। 4p হুম লিখলাম না কেন? কারণ এটার মানে n হচ্ছে গিয়ে ছোট, 3d এর n ছোট। ওকে, বুঝতে পারছো তো তাইলে জিনিসটা কিভাবে আসতেছে? হ্যাঁ স্যার। তারপরে কি আসলো? 4p। তাহলে এভাবে তো 4 চলতেই থাকবে, তাই না? এভাবে তো আরো অনেকগুলো আছে, তাই তো? বাট আমাদের নর্মালি দেখা যায় যে এই এতটুকু যদি তুমি মোটামুটি মুখস্থ রাখতে পারো, তাইলে দেখা যাবে আমাদের যে লেভেল আছে অর্থাৎ 9-10-এ, সেটা দেখা যাবে যে মোটামুটি কভার হয়ে গেছে। এর চেয়ে বেশি সাধারণত লাগে না। তবে যদি কখনো বড় কোশ্চেন করে, স্যার যদি মনে করে যে না একটু দেখিও পুরা বিষয়টা পারে নাকি, যে আমার একদম ধরো স্যার তোমাকে হচ্ছে 98 নাম্বার মোলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস দিল, তাহলে কি সেটা কি এই সিরিজের মধ্যে কভার করবে নাকি আরো লাগবে, আমার আরো জানা লাগবে? বুঝতে পারতেছো আমার কথা? হ্যাঁ তাহলে কি আরো জানা লাগবে না আমার? মানে নর্মালি হ্যাঁ এর স্যার। মধ্যে কোশ্চেন গুলা হয় আমাদের, যেই মৌলগুলার হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেয় সেটা হচ্ছে এতটুকু সিরিজ হচ্ছে আমাদের জানা থাকলেই সেটার মধ্যে হয়ে যায়। বাট আমরা হচ্ছে পুরাটাই জেনে রাখতে চাই, তাহলে সেটা যদি হয় তাহলে এটার একটা ট্রিক আছে যে আমার টোটাল যেই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে ক্রমটা, তাহলে সেটার হচ্ছে একটা পুরাটা মনে রাখার হচ্ছে একটা ট্রিক আছে, যেটা আমরা কি করতে পারি, প্রথমে আমরা লিখতে পারি এস এস, তারপরে আমরা লিখলাম ধরো যে পিএস পিএস, এরপর আমরা কি লিখতে পারি, ডিপিএস ডিপিএস, এরপরে কি লিখতে পারি, কি দেখে কি মনে হইতেছে লাস্ট, এরপরে কি আসতে পারে আমার? f এফ ডি পিএস, এখানেও কি আসবে? ps এফ ডি। ps অর্থাৎ আমরা কি করতেছি, প্রথম থেকেই হচ্ছে মানে আহ পিছন থেকে আসতেছি, তাই না? এস এস লিখলাম হ্যাঁ প্রথমে, তারপর আমরা কি আসলো, পিএস পিএস আসলো, তারপর পি এর পরেরটা কি, ডি না? তাহলে ডিপিএস ডিপিএস আসলো। তাহলে এখন আমি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি যদি হচ্ছে জাস্ট এন এর ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে এখন আমার আমার সর্বপ্রথম এন এর ভ্যালু কি, 1 না? হ্যাঁ 1 তো নাকি? তাহলে এখন আমি যদি এখানে যদি 1 বসাই, তাহলে পরের এসে আমার কি বসবে? বুঝতেছো? 2 এখানে 1 বসাইলে পরেরটা কি 2 বসবে না? কারণ 1s তো তুমি একবার দিয়েই ফেললা, পরেরটা কি হ্যাঁ বসবে? 2। 2 এরপর এখানে যে পি আছে সেটাই কি বসবে? 1 না? 3 3? 1 না 2 কি? 2 না কার মনে হইতেছে যে এখানে 1 বসবে? 1 পি কি হইতে পারে? না 2p তাহলে পি তো শুরুই হয় 2 দিয়ে, তাই না? তাহলে এই যে এখানে 2 বসলো। এরপরে এখানে যে এস, এখানে এটার আগে কি বসবে? এই যে এখানে কিন্তু 2s চলে গেছে, তাহলে এখানে কি বসবে? 3s 3s 3s। এরপরে এখানে 3p এখানে 4s 4s এখানে 3d গুড 3d, এখানে 4p 4p, এখানে 4s 4s। 4s তো লিখেই ফেলছি আমি আগে, এই যে 5s 4s। 5s 5s, এখানে 5d না 4d না d 4d, হ্যাঁ কারণ এখানে 4d কি 3 গেছিল তখন, তাহলে 3 এর পরে কি আসবে? 4 না? এখানে 5 5 এখানে 6 তারপর এখানে কি আসবে? 1 1? না 1f, 4s 1f দেখছো? না না 4s f শুরু হয় কোথা থেকে? 4 4 4 থেকে তাহলে এখানে সবার প্রথমে কি হবে? এটা এফ কি প্রথম আসলো না? তাহলে এফ শুরুই হয় হচ্ছে 4 থেকে, তাহলে এখানে প্রথমে কি বসবে? 4 না?
হ্যাঁ। বুঝতে পারছো? কনফিউশন আছে? কেন 4 না বসলো? স্যার। 1F 2F 3F তো হইতে পারে না। তাহলে 4 শুরুই হয় আমার F দিয়ে, তাহলে এটা যেহেতু আমার প্রথম আমার F আসলো, তাহলে এখানে F এর আগে কি বসবে? 4 না? বুঝতে পারছো? এরপরে কি বসবে? 5D 5D 4D ছিল, তাহলে এখানে বসবে 5D। এর আগে হচ্ছে আমার 5P ছিল, তাহলে এখানে কি 6P বসবে? 6P। 6P এখানে 7S। 7F এখানে 7S 5F 5F। এখানে 6D 6D 7P। আর 7P কি? 8S। 8S। পেয়ে গেছি। তাহলে এখন দেখো, এই যে আমি যে সিরিয়ালটা লিখছি, এখন এই সিরিয়াল অনুযায়ী যদি আমি বসাই দেই, তাহলে আমি পুরা ইলেকট্রন বিন্যাসের যে সিরিজটা আছে, সেই সিরিজটা হচ্ছে আমি পেয়ে যাব। দেখো, প্রথমে আমার কি আছে? প্রথমে কি আছে একদম 1S উপরে? 1S। তারপরে 1S 2S তারপরে 2P 3S সব তো 3S। লেখাই আছে না, আমি খালি এখানে দেখে দেখে তুলতেছি, তাই তো? হুম। 3D 4P তারপর 5S 6D 4D 5P 6S 4F 5D 6P 7S 5F 6D 7P 8S আচ্ছা, এখন তাহলে এগুলা দিয়ে কি আমার 118টা যে মৌল আছে সবগুলার ইলেকট্রন বিন্যাস এই সিরিজ দিয়ে করা সম্ভব? মানে আমাকে যদি 118 নাম্বার মৌলেরও যদি আমার ইলেকট্রন বিন্যাস দেয়, তাহলে কি এখন তুমি পারবা না? এখন তুমি কি এই পুরাটা কি হ্যাঁ মুখস্থ স্যার। করবা? এই পুরাটা কি মুখস্থ করার কোনো মানে আছে? না স্যার। বাট কখনো যদি আমার এরকম কোনো কোয়েশ্চেন আসে, যে যেটাই কিনা যেটার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, ধরো 60 70 90 110 এরকম কোনো কিছু একটা দিল, তাহলে তখন তো আমার তো এটা সলভ করতে হবে, তাই না? তো আমি যদি তখন এটা সলভ করতে যদি যাই, বাট আমার তো তখন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের এই সিরিজটা তো আমার মুখস্থ থাকবে না, তখন কি আমরা এটা এভাবে বের করে নিতে পারবো? এই যে আমি যে ট্রিকটা শিখাইলাম, এই শর্টকাটটা দিয়ে কি আমি তখন বের করে নিতে পারবো পুরাটা? হ্যাঁ পারবো। বাট নর্মালি আমরা কোন পর্যন্ত মনে রাখলেই হবে? এই এতটুকু বের করার জন্য কি হচ্ছে তুমি এই যে এটা দেখে দেখে এরপরে বের করবা? এটা করতে হলে তো অনেক সময় লেগে যাবে, তাই তো তুমি সবকিছু হয়তো লেখে শেষ করতে পারবা না, তাই না? তো এতটুকু মুখস্থ রাখা কি কোনো ব্যাপার? আমার কাছে মনে হয় না, এতটুকু একটু প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এতটুকু ট্রাই করবা মুখস্থ রাখার। আর হচ্ছে এই ট্রিকটা শিখাই দিলাম, তোমরা এটা আরেকবার দেখে নিও, নাহলে কিন্তু ভুলে যাবা কিভাবে করছি। আহ আর এরপরও কারো কোনো প্রবলেম থাকলে এখানে বলো, বুঝাই দেই। না স্যার, পারবা সমস্যা তো? নেই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো কিভাবে ইলেকট্রন বিন্যাস আমি বের করলাম? হ্যাঁ। ঠিক আছে। এখন তোমাকে যদি বলে যে হচ্ছে ইলেকট্রন প্রথমে 4s এ কেন প্রবেশ করলো, 3D তে কেন না, তাহলে কি এখন তুমি এই ট্রিকটা দেখাবা, নাকি মানে অ্যান্সারটা কিভাবে করবা? বর্ণনা করব। কি বর্ণনা করবা সেটাই তো জানতে চাইতেছি। কারণ 4S এর এন হচ্ছে গিয়ে বড়, আর 3P এর মানে এন ছোট, তাই আগে প্রবেশ করেছে ইলেকট্রন। সেটা তোমার 4S এর পরের পয়েন্টে আসবে, প্রথমেই আমার কি আসবে? প্রথমে কি আমার n+l এর ভ্যালু দিয়ে আমার বর্ণনাটা শুরু করানো লাগবে না? যে প্রথমে আমি 4s আর 3D যে এই দুইটা ধরো আমাকে বললো, প্রথমে আমি ওই দুটা নিব, নেওয়ার পর আমাকে প্রথমে কি দেখাতে হবে? n+l এর ভ্যালু কত, তাই না? এখন তোমাকে যদি হ্যাঁ তিনটা দিত, যে ধরো তোমাকে এখানে বললো যে 3p 4s আর হচ্ছে 3d, ইলেকট্রন কোনটায় আগে প্রবেশ করবে এবং কোনটায় সবার পরে প্রবেশ করবে, কেন, এটা ধরো তোমাকে ডেসক্রাইব করতে দিল, তাহলে তুমি কি করবা? সবার প্রথমে এই তিনটা n+l এর ভ্যালু দেখাবা, তাই না? সবগুলার n+l এর ভ্যালু, অর্থাৎ শক্তির মানটা তুমি বের করবা, তাই না? তাহলে এখানে শক্তি বের করলে কত আসবে? এটার 4, এটার কত আসে? 5। 5 আসে। ও 4S তো 4। এটার, তাই না? 3D 5। হ্যাঁ।
এরপরে তুমি কি ডিসক্রাইব করবা? এরপরে যে আমি যেটা বললাম ওইটা। যেটার এন এর ভ্যালু বেশি, সেটা হ্যাঁ এন এর ভ্যালু যেহেতু আহ এই যে আমার 3 এর এন এর ভ্যালু যেহেতু কম, তাহলে সেখানে আমার ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই তো? আর 4s এর যেহেতু বেশি, তাহলে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করতেছে। আর এই দুইটার চেয়ে যেহেতু 3d এর হচ্ছে আমার n প্লাস এল এর ভ্যালু, অর্থাৎ 3d এর শক্তির ভ্যালু যেহেতু আমার সবচেয়ে বেশি, তাই ইলেকট্রন সেখানে সবার পরে প্রবেশ করবে, তাই তো? বুঝতে পারছো হ্যাঁ কিভাবে ব্যাখ্যাটা করবা? একদম এন প্লাস এল থেকে শুরু করতে হবে। এরপর যদি দেখো যে এন প্লাস এল বের করে দুইটার ভ্যালু সমান আসছে, তখন ওই যে এন ছোট বড় কি না সেটা দেখাই দিয়ে তারপর হচ্ছে করতে হবে। এটা কিন্তু একটা মোটামুটি কমন কোশ্চেন, এটা কিন্তু প্রায় আসে। ঠিক আছে, তাহলে পারবা এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। এখন হচ্ছে একটু আগেই আমি যেটা দেখাইছিলাম যে হচ্ছে কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন প্রবেশ করে বলতো? এই যে 1s যদি আমি লিখি, এখানে হাইয়েস্ট কয়টা থাকতে পারে ইলেকট্রন? দুইটা। দুইটা। 1s এর পরে কি আসে? 2s না? টুয়েস। 2s এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ? দুইটা। দুইটা। s অরবিটাল থাকা মানেই সেখানে হাইয়েস্ট দুইটা। কয়টা প্রবেশ করতে পারবে? দুইটা। এরপর যখন দুইটা। আমার কি আসবে? 2p, তাই না? 2p তে কয়টা থাকতে পারে? 6টা। ছয়টা। ছয়টা। এরপরে থ্রি এস 3s কি? টু। 2টা। 2। তারপর 3p। থ্রি পি সিক্স। ফোর এস টু। এমনি চলতে থাকবে, তাই না? মানে আমার মোলের নাম্বার যত হয় না হয়, এই নাম্বারগুলো কিভাবে লিখছি বুঝছো তাইলে? জি স্যার। হ্যাঁ যে স্যার। কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন প্রবেশ করতেছে সেটার উপরে। তাহলে এখন তো মোটামুটি আমার তো সব বেসিক তাহলে জানা, সব বেসিক তো আমি জেনে গেছি। তাহলে এখন যদি আমাকে ইলেকট্রন বিন্যাস যদি দেয়, তাহলে কি আমি পারবো? ধরো সবার প্রথমে ধরো আমি যে এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিলাম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। 19। এখন তাহলে বলো ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? ওয়ান এস টু। টু এস টু। টু পি সিক্স। থ্রি এস তারপর টু। তারপর থ্রি পি 3p6 সিক্স। তারপর4s1। ফোর এস ওয়ান। 4s1 এ সেই কেন থেমে গেল আমার? 19টা হয়ে গেছে। 19টা ইলেকট্রন আমার পটাশিয়ামে, এখানে এসে আমার 19 নাম্বারটা হয়ে গেছে, তাই তো? তাই এটা এখানে থেমে গেছে। হ্যাঁ আচ্ছা, তো এরপরে যদি আমি এখন আহ ভ্যানাডিয়ামে যদি যাই, ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 23। 23? হ্যাঁ শিওর? হ্যাঁ স্যার শিওর। কত হবে তাইলে? 1s2, টু। 2s2, টু পি সিক্স। 2p6, থ্রি এস টু। থ্রি 3s2, পি সিক্স। ফোর এস। না ফোর এস 3d3, 4s2। কি হবে? ফোর এস টু। 4s2। থ্রি ডি। কত জানি ওয়ান। কিন্তু এখানে 3d টা আগে হবে না? আগে বলো তোমরা কি হবে না হবে। থ্রি ডি ওয়ান। 3D কত হবে? ওয়ান। না। থ্রি ডি থ্রি। 3d3। থ্রি। এ পর্যন্ত কয়টা হলো? 20টা। বাকি থাকে কয়টা? তিনটা। তাহলে এখানে কি হবে? 3D3 না? আচ্ছা, এখন দেখো এই যে এখানে 1s2 হইলো, 2s2 হইলো, 2p2, 2p6 হইলো। তো এখন দেখো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে আমাদের প্রধান শক্তি স্তর যেটা, অর্থাৎ এন এর ভ্যালুটা সেম রেখে রেখে যদি আমরা আগাই, এই যে মাঝে যে 4s2 আসলো, এরপর আবার 3 আসলো, তো এটা দেখতে একটু কেমন লাগতেছে না? তো এটা একটা সিমিলারিটি মেনটেন করার জন্য ওরা তখন কি করলো, ওই যে 3d3টা যে, এটাকে হচ্ছে আমরা আগে লিখলাম, আর এরপরে কি লিখলাম? 4s2। বুঝতে পারছো কেন?
এখন তুমি যদি বলো যে হ্যাঁ আমি তো এখানে তাইলে 3D3 তে তো সবগুলো আমি ইলেকট্রন তো আমি দিয়ে দিতে পারি, সেটা কি হবে? স্যার লাস্টেরটা 4s2 মানে উল্টায় গেছে, কোনটা উল্টায় গেছে? লাস্টের দুইটা, মানে আগে 3D লাস্টের তারপর দুইটা 4s। উল্টায় গেছে বলতে ইলেকট্রন কিন্তু প্রথমে 4s2 তেই ঢুকছে, সেটা কি বুঝতে পারছো? তারপরে 3D3 তে ঢুকছে। বাট এটা কি মানে জাস্ট লেখার সৌন্দর্যের জন্য, মানে এটা যেন দেখতে যেন ভালো লাগে, তাই আমরা কি করছি, এই যে প্রধান শক্তি স্তর নাম্বার যেগুলো, এই যে দেখো 1, তারপর এই যে 2, 2 এর দুইটা আমরা একসাথে লিখছি। এরপর কি এই যে 3 স্যার এর দুইটা আমার একসাথে ছিল। কি কি? যদি এভাবে না লিখি? নর্মালি হচ্ছে এভাবে লেখে, এখন তুমি যদি ওইভাবে লেখো স্যার হয়তো মার্ক কাটবে না। আবার কোন স্যার চাইলে হয়তো 1 নাম্বার কাটতেও পারে। যে মানে নর্মালি লেখার যে নিয়ম, তুমি তো হচ্ছে সেই নিয়মটা তাহলে মেনটেন করো নাই। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল না, ঠিক আছে, এটা মানে দেখার সৌন্দর্যের জন্য, বাট তুমি ট্রাই করবা বিষয়টা এভাবে লিখতে, ঠিক আছে, মানে যত অ্যাপ্রোপ্রিয়েট লেখা যায়। বুঝতে পারছো? তুমি হিসাব জি করার স্যার। সময় কি করবা, হিসাব করার সময় ওই যে আমি যেমন প্রথমে লিখছিলাম যে 4s2 এরপরে 3D3 দিছিলাম, হিসাব কিন্তু তোমার ওইভাবেই চলবে, ওই যে সিরিজ অনুযায়ী তোমার হিসাব চলবে, বাট তুমি যখন লাস্টে যখন লিখতেছো তখন কি করবা, এই যে তোমার হচ্ছে প্রধান শক্তি স্তরের যে সংখ্যাগুলো, অর্থাৎ এই যে 1 2 3 এই জিনিসগুলো এগুলো হচ্ছে একসাথে রাখার একটু ট্রাই করবা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আয়রনেরটা বলো কি হবে? আয়রনের পারমাণবিক সংখ্যা কত? আয়রন মনে নাই? এটা তো 26। কত? 26। কি হবে তাহলে ইলেকট্রন বিন্যাস? 1s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3p6, 3p6, 3d6, 4s2, আচ্ছা, তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় ঢুকলো? 4s। ফোর এস 4s টু তে। তাহলে এখানে আমি প্রথমে ধরো 4s2টা লিখলাম, তাহলে এখন আমার ইলেকট্রন বাকি কয়টা? ছয়টা না? 6টা। ওইটা। এই যে এখানে 3D লিখে তাহলে 6টা লিখে ফেললাম। বুঝতে পারছো হিসাবটা কিভাবে করছি? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ। আহ, ওই যে আপনি যে একটু আগে লিখলেন 118টা মৌলের শ্রেণীবিন্যাস করার জন্য 1s থেকে 8s, হুম। ওইখানেও কি মানে এরকম সেম ভাবে তুলতে হবে, মানে সিরিয়াল বাই? হ্যাঁ, তোমাদের লেভেলে যেটা হয়, তোমাদের লেভেলে হচ্ছে মানে আরেকটা শর্টকাট আছে এটা লেখার জন্য, বাট তোমাদের লেভেলে হচ্ছে সাধারণত ওই জিনিসটা না করাই ভালো। তোমাদের মেইনলি যেটা হয় যে এত বড় বড় ইলেকট্রন বিন্যাস দেয় না। নর্মালি নর্মালি হচ্ছে মানে 30-এর মধ্যেই স্যাররা চায় যে 30-এর মধ্যেই থাকতে। তো সেটা যদি থাকতে চায়, এই যে ধরো তোমাকে হয়তো আয়রন দিতে পারে, বা হচ্ছে কপার জিঙ্ক এগুলা হয়তো দিতে পারে। তো এগুলার জন্য হচ্ছে তুমি এই যে এগুলা আমি যেভাবে লিখছি সেভাবেই হচ্ছে লিখবা। বাট খুব বড় যদি কিছু আসে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে লেখার একটা মানে আলাদা একটা শর্টকাট আছে। শর্টকাটটা তোমাদের দেখায় রাখি, বাট মনে হয় না তোমাদের লাগবে, বা লাগলেও হচ্ছে ট্রাই করবা যে ওটা ইউজ না করতে, কারণ নর্মালি হচ্ছে তোমাদের ওইটা বইয়ের মধ্যে তো ওইভাবে দেওয়া নাই, তো যার কারণে হচ্ছে দেখা যেতে পারে যে অনেক স্যার হয়তো কেটেও দিতে পারে, ঠিক আছে। তো ওইটা ইউজ করো না, বাট আমি হচ্ছে তোমাদেরকে আমি দেখায় রাখতেছি। তো সেটার ক্ষেত্রে কি হয়, আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, নিষ্ক্রিয় মৌলগুলো কোন গ্রুপে আছে বলতে পারবা কেউ? নিষ্ক্রিয় মৌলগুলো কোন গ্রুপে? 18 নম্বর গ্রুপে না? নিষ্ক্রিয় মৌলগুলা, ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন হ্যাঁ এগুলা। হ্যাঁ। তো এখন এই যে দেখো, আমরা কি করলাম, এই যে এখানে যেটা আসলো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে হচ্ছে বা হচ্ছে আমি যদি এই যে আয়রনের ক্ষেত্রে যদি ধরি, তাহলে এখন দেখো এই যে ভ্যানাডিয়াম, আয়রন এগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন দেখো, আমার এই যে এই পার্টটুকুর পরে এসে হচ্ছে আমার অন্য কিছু একটা আসছে, তাই না? বাট এর আগ হ্যাঁ। পর্যন্ত 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এটার মধ্যে কি কোনো ভিন্নতা আছে? না। তাই এখন এটার ক্ষেত্রে কি করা যায়, তাহলে এই এতটুক পর্যন্ত এটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস বলতে পারবা? 3p6 পর্যন্ত কার বলো তো? আর্গনের।
আর্গনের। হ্যাঁ, আর্গনের। তাহলে তুমি এতটুকুকে শর্টকাটে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? থার্ড ব্র্যাকেটে এই যে আর্গন লেখে, তারপর যদি তুমি এই যে 3d6 4s2 এটা যদি লেখো, তাহলেও কিন্তু এটার ইলেকট্রন বিন্যাস প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে আমার শর্টকাট, মানে এত অতিরিক্ত মানে এত বড় করে আমার লেখা লাগে না। বাট তোমাদের বই কিন্তু এটা দেওয়া নাই, ঠিক আছে? তাই হচ্ছে এটা তোমাদের লেভেলে হচ্ছে না লেখাই ভালো, বাট ইন্টারমিডিয়েটে গেলে এটা হচ্ছে তোমরা ইউজ করতে পারবা। ঠিক আছে, বুঝাইতে হুম। পারছি? ঠিক আছে, তাইলে হচ্ছে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে আর 10-15 মিনিট ক্লাস নিব। আমি এই ক্লাসটা হচ্ছে অফ করতেছি একটু। আমি এই যে গ্রুপে এখনই আরেকটা লিংক দিচ্ছি, ওইটা একটু জয়েন করো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত তো তাহলে কারো কোনো প্রবলেম নাই, তাই তো? না। এখন এখানে কিছু ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়, সেই ব্যতিক্রমটা হচ্ছে আমি দেখাবো। আর এর আগেও বলছিলাম, ব্যতিক্রম যেটা ওইটাই কিন্তু এক্সামে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, তাহলে এখন ব্যতিক্রমটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে, মানে এখানে যে রুলসটা হয় অ্যাকচুয়ালি, এখন মনে করো যে তোমার কাছে 100 টাকা আছে ঠিকই, কিন্তু এখন মনে করো যে তোমার হচ্ছে আহ, কি বলবো, ডেইরি মিল্ক পছন্দ না, তোমার হচ্ছে কিটক্যাট পছন্দ। বাট তোমার কাছে 100 টাকা আছে যেটা দিয়ে কিনা তুমি ডেইরি মিল্ক কিনতে পারবা, কিন্তু তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তোমার কি ইচ্ছা হলো যে আমি কিটক্যাট কিনবো, ঠিক আছে? তাহলে এখন সেটা যদি হয়, তাহলে মাঝে মাঝে এখানে কি হয় ইলেকট্রনের ক্ষেত্রে, যে ওর স্থিতিশীলতা বলে একটা জিনিস আছে। এই যে ইলেকট্রন গুলা যে এভাবে যে আমার যাইতেছে, এটা হচ্ছে কিন্তু ও স্থিতিশীলতা মানে মেনটেন করে লাস্টে করেই অর্থ যাইতেছে। পূর্ণ হইতে চায়। কি হইতে চায়? মানে লাস্টে 8টা রাখতে চায়। হ্যাঁ, আটটা তো রাখতে চাই, সেটার জন্য তো হচ্ছে আমার যৌগ গঠন করে, ইলেকট্রন আদান প্রদান করে, সেগুলো তো আমরা পরের চ্যাপ্টারে পড়বো। বাট এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মাঝে মধ্যে কি হয়, যেটা হচ্ছে যে কি হয়, কোনো একটা অরবিটাল, মানে কি বলবো, পরমাণু স্থিতিশীলতার জন্য অরবিটালের পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা অধিক গ্রহণযোগ্য। তাহলে এই লাইনটা দিয়ে এখন আমি কি বুঝলাম? পূর্ণ বা অর্ধপূর্ণ বলতে কি, মানে অরবিটালের পূর্ণ বা অর্ধপূর্ণ অংশ দিয়ে আমি কি বুঝাইতেছি?
এখন ধরো যে আমার হচ্ছে আমি যদি পি এর ক্ষেত্রে যদি আমি নেই, তাহলে পি তে আমার ইলেকট্রন কয়টা থাকে? 6টা না? 6টা। তাহলে এটাকে ভাগ করলে কি হবে? 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তার মানে কি, এখানে যদি আমার যদি পি তে যদি আমার 3টা ইলেকট্রন থাকে, সে তাহলে কি হয়? এটা তাহলে কি অর্ধপূর্ণ অরবিটাল, তাই তো? হ্যাঁ, আর এটা যদি 2p6 যদি হয় তাহলে পূর্ণ। 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 তাহলে সেম জিনিসটা ডি এর ক্ষেত্রে কি হবে? 5 হবে। 5 হলে কি হবে? অর্ধপূর্ণ। আর যদি অর্ধপূর্ণ। 3d যদি 10 10 হয় হয় তাহলে? পূর্ণ। আর এফ এর ক্ষেত্রে 7 আর 14, তাই তো? হ্যাঁ, তাহলে এখন আমার যদি ইলেকট্রন বিন্যাসে যদি এই স্টেটে যদি থাকে, পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি এই স্টেট গুলাতে থাকে, এই যে মানে অরবিটালের পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা, তাইলে সে কি হয়? অধিক স্থিতিশীল হয়। তাইলে এখন প্রত্যেকটা আহ মৌল বা যৌগ সবাই তো চায় হচ্ছে স্থিতিশীলতা অর্জন করতে, তাই না? তো সে স্থিতিশীল হওয়ার জন্য কি করে? এই যে আমার লাস্টে যে ইলেকট্রন গুলো আছে, যেমন ধরো হচ্ছে এখন আমি যদি আহ ক্রোমিয়াম যদি আমি নেই, ক্রোমিয়াম নিলে আমরা হচ্ছে বিষয়টা তখন বুঝতে পারবো। তো এখন ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। এখন তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, তারপর 3p6। 3p6, এতটুকু নিয়ে তো কোনো 3d5। কনফিউশন নেই। না। এরপরে কি হয়? নর্মালি আমার কি হওয়ার কথা এখানে? 4s2 আসার কথা সবার প্রথমে। হ্যাঁ, আর এরপরে হিসাব করে হচ্ছে তাহলে কত বাকি থাকে এখানে? 4টা বাকি থাকে। 5। এটা 4। আমার হওয়ার কথা আমি যদি নর্মাল নিয়মে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাই না? বাট এখন আমি কি হ্যাঁ, বলছিলাম, যে ইলেকট্রন হচ্ছে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায়, তাহলে সে কি হয়? তাহলে এটা হচ্ছে অধিক স্থিতিশীল হবে, তাই তো? তো অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য সে কি করে? এই যে এখানে যে 2টা ইলেকট্রন আছে, সেখান থেকে একটা ইলেকট্রন ও নিয়ে যায়। ও নিলে কি হয়? তাহলে এখানে 5 হয়ে যায় না? হুম। 5 হইলে কি, তাহলে ও অর্ধপূর্ণ হয়ে গেল। তাহলে অধিক মাত্রায় হ্যাঁ। সে কি হইলো? স্থিতিশীল হয়ে গেল। তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে আমার তাহলে ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি দাঁড়াইলো লাস্টে? 3d5 3d5, 4s1। 4s1। বুঝতে পারছো কেন হইলো স্যার এই হ্যাঁ, জিনিসটা? দেখাবেন। কোনটা? উপরে উপরে চলে গেছে। কি কোনটা কোনটা উপরে চলে গেছে? এই যে হ্যাশ দেওয়া ওইটা। ও আচ্ছা, এই যে পরমাণুর স্থিতিশীলতার জন্য অরবিটালের পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা অধিক গ্রহণযোগ্য। হয়েছে। তাহলে বুঝতে পারছো এটা কেন এরকম হইলো? জি এখন স্যার। এটা কিন্তু হ্যাঁ আরেক স্যার। আরেকটা যেটা সবচেয়ে বেশি আসে তোমাদের, সেটা কি বলতে পারবা? এরকম আরেকটা কি হইতে পারে? কপার হইতে আর পারে। আর্গন কিভাবে? আর্গন তো নর্মালি তো সব মিলে গেল। এই যে এটাই তো আর্গন, এই যে 3s2 3p6, এটা কি কোনো ব্যতিক্রম হইছে? না। কপারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হইতে পারে, দেখো কিভাবে। এই যে এটা তো আমি এই পর্যন্ত তো আসলাম, তাই না? এই পর্যন্ত আমি আর লিখলাম না। এই যে 3p6 পর্যন্ত তো আমি আসলাম। এরপর আমার কি হবে? এরপর আমার কি হওয়ার কথা? প্রথমে 4s2 আসার কথা। 4s2 আসলে এরপর বাকি থাকে কয়টা? 9টা না? 9টা। তাহলে হুম। 3d9 হওয়ার কথা। তাইলে দেখো 3d9, তাই তো? তাইলে ও যদি এখানে যদি একটা ইলেকট্রন যদি পায়, তাহলে 3d10 হয়ে যায়, অরবিটাল পূর্ণ হয়ে যায়, তাহলে অধিক স্থিতিশীল হয়। সেটা করার জন্য কি করে? 4s2 থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসে। একটা ইলেকট্রন নিয়ে আসলে ও কি হয়ে যায়? 1 হয়ে যায়। ও কত হয়ে যায়? 10 হয়ে যায়। স্যার। হ্যাঁ, কোশ্চেন আছে, বলো। স্যার ব্যতিক্রম কোনগুলি কিভাবে বুঝবো? এই যে ক্রোমিয়াম আর কপার, এটা কি? এই দুটা কি? এই দুইটা ব্যতিক্রম মানে অন্যগুলি। অনুগত ব্যতিক্রম না। অনুগুলো কেন ব্যতিক্রম না? এই যে প্রথমে আমি যে আয়রন যে তোমাকে দেখাইলাম, এখন এই যে আয়রনেরও তো মনে করো 3d6 আছে। তো 3d6 যে আছে, বাট এখন ওরও তো ইচ্ছা করতেছে যে হচ্ছে ও যদি পারতো তাহলে 3d5 যদিও হয়ে যেতে পারতো তাহলে তো ভালো হইতো, তাই না?
বাট হ্যাঁ ওর কি 3D5 হওয়ার কি কোনো সুযোগ আছে এখানে? দেখো, ও যদি 3D5 হইতে চায় তাহলে কি এখানে 4s এর পরে যে অরবিটালটা আছে অর্থাৎ 4p, সেটা আমাকে নিতে হবে না? তো সেটা যদি হ্যাঁ আমি হ্যাঁ নেই হ্যাঁ। তাহলে তো তো কিছু নেয় তাহলে না। কি ওইটার স্থিতিশীল কি হইলো? হইলো না তো। না। এখানে 5 আসলো ঠিকই, বাট এখানে তো কত, 4p মনে হয়, তাই না? তাই তো এখানে 4p1 হয়ে যাইতো। ও কি স্থিতিশীল হইতো তাইলে? না। যার কারণে কি হয়েছে, এটা যে 3D6 ছিল ও কিন্তু তাই আছে। বাট হচ্ছে কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, ওর এখানে একটা সুযোগ ছিল 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে ওর অর্ধপূর্ণ বা পূর্ণ করে ফেলার। বুঝতে পারছো? তাই হচ্ছে ও এই কাজটা করছে। তো যার কারণে এই দুইটা, মানে 1 থেকে 30-এর মধ্যে এই দুইটাই হচ্ছে আমার ব্যতিক্রম। এই দুইটাই দেখবা, মানে এই দুইটার একটা না একটা পরীক্ষাতে আমার আসবেই। বাকি 1 থেকে 30-এর মধ্যে কিন্তু আর ব্যতিক্রম নাই। এই দুইটা একটু ভালোভাবে মনে রাখবা, দেখবা যে তাইলেই মোটামুটি হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার আমাদের একটা করতে দেন তাহলে, দেখি পারি কিনা। আচ্ছা, তোমাদেরকে যদি করতে দেই তাহলে কোনটা দেওয়া যায় একটু ভেবে নেই, দাঁড়াও। আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি দেই তাহলে ধরো যে সিলভার, সিলভারের প্রতীক কত, প্রতীক কি? এজি না? সিলভারের, সিলভারেরটা কিন্তু মুখস্থ করতে বলছিলাম, সিলভার গোল্ড এই 2-3টা কিন্তু লাগবে, লিখে দিছিলাম না ওই দিন ওগুলা। হ্যাঁ তাহলে স্যার। সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 47। ঠিক আছে, এখন স্যার যদি তোমাকে এটা কোশ্চেনে দেয় তাহলে বলে, যদি বলে যে এটার ইলেকট্রন বিন্যাস বের করো, তাহলে এখন আমাকে বলো তো কি হবে, একদম প্রথম থেকে বলবা। স্যার করে নিই তারপর বলি। ঠিক আছে। স্যার 3D কয়টা নিতে পারবে? কয়টা নিতে পারবে? ডি সর্বোচ্চ কয়টা নিতে পারে? 10টা। 10টা। তাইলে এখানে কি 10টাই নিতে হবে না ওকে? কারণ এর চেয়ে বেশি তো আরো ইলেকট্রন আছে। স্যার এফ তো 14টা ইলেকট্রন নিতে পারে তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি আসি প্রথমে, তাহলে ওই যে আমরা যখন ট্রিকটা যখন শিখছিলাম ওটা কিভাবে শিখছিলাম? প্রথমে কি আসে? এস এস, তারপরে এস এস এর পরে কি আসে? পিএস পিএস না? পিএস পিএস হ্যাঁ। তারপরে তারপরে ডিপিএস ডিপিএস, ডিপিএস। এভাবেই তো স্যার আসতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। এখন আমিও জানি না যে এটা কতটুকু পর্যন্ত যাবে। তাহলে এখন আমি যদি প্রথম থেকে শুরু করি তাহলে এখানে 1 আসে, কি হবে এখানে 2, তাই না? 1s2, হ্যাঁ। তারপরে 2s2, 2p6, 36, 3s2, 3s2, 3p6, 3p6, 4s, 3d10। আচ্ছা আমরা ওটা পরে ওটা লিখতেছি 3s2। আচ্ছা, তোমরা কিন্তু 3D আগে পরে লিখতে যে কিন্তু আবার ইলেকট্রন বিন্যাস ভুল করে ফেলো না। লাগলে হচ্ছে আলাদা একবার রাফ করে নিবা, তারপর হচ্ছে খাতার মধ্যে ধরো এটা লেখলা, ঠিক আছে? প্রথমে ধরো যে এই যে আমি এখন যেভাবে লিখতেছি এভাবেই লেখলা, 4s2 আগেই লেখলা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 4s2, তারপরে 3d10, 3D10। তারপরে এখানে 3d10, 4p,
সিক্স 4D10। 4D10, 3D10 না? হ্যাঁ লিখছি তো। 3D10, 4P6, তারপরে 4P-ও লিখছি। 5S2, তারপরে 4D। তাহলে এই পর্যন্ত আমার কত আসলো? এই পর্যন্ত আসলো হচ্ছে আমার 30, এখানে 6 36, 38, তাই তো? ওইটা আছে আমার 47। তাহলে আমার এখানে কত হবে? 9। 9 9। 9 বাকি। তাহলে এই যে আমার পিএস, এটা তো আমার আর লাগলো না, তাই না? আমার তো এখানেই তো শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ এখন বলো কি হবে? ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক ঠিক আছে। তোমরা কি এটাই আরে লিখছো? না স্যার, কি হবে এখানে? বলি 1:2, 2:2, ওটা লাগবে 2p6, না, 3D10, 4P6 পর্যন্ত বাদ, অতটুকু বুঝলাম। আচ্ছা তারপরে 3d10, 4:2, 4p6, 4d9, 5:2। 4D9, 5S2, তাহলে এটাই তো লিখছো। বাট একটু আগেই আমরা হ্যাঁ। কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কি দেখছিলাম? এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসে না, এই যে 4D9, ও কি একটা ইলেকট্রন পাইলে কি এটা স্থিতিশীল হয়ে যায় না? ও 4d10, 5s1। 4D10, 5S1, 10ই লিখছিলাম। বুঝতে পারছো? তাইলে এখন স্যার যদি তোমাকে যদি আটকাইতে চায় যে দেখি ও পারে নাকি, ও ইলেকট্রন বিন্যাস পারে নাকি সেটাও দেখি, আর হচ্ছে ও এই ব্যতিক্রমটা জানে নাকি সেটাও দেখি। এটা যদি স্যার যদি আহ যদি এটা কোশ্চেনে যদি দেয় যে হচ্ছে এই যে সিলভারের ইলেকট্রন বিন্যাস, তাহলে কি তোমরা পারবা না? হ্যাঁ স্যার পারবো। বুঝতে পারছো এখানে? এটাও কিন্তু তাইলে ব্যতিক্রমী হইলো, তাই না? ওর তো তাইলে প্রথমে ইলেকট্রন আগে এখানে আসলো, 4D তে একটা চলে আসলো 5S থেকে, তাহলে এটাও কি ব্যতিক্রমের মধ্যেই পড়লো না? হ্যাঁ। বুঝতে পারছো তাহলে এই ব্যতিক্রমটা কখন হবে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কোনো কনফিউশন আছে? না। না স্যার। আচ্ছা, এখন হচ্ছে তাইলে বই থেকে তাইলে এগুলা আরো প্র্যাকটিস করবা। আর হচ্ছে ইলেকট্রন বিন্যাসে কোথাও যদি এখনো কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বলো, নাহলে কিন্তু প্যাচ লেগে যাবে পরে। আছে কোথাও? না স্যার। আচ্ছা, তাহলে তো মোটামুটি এই চ্যাপ্টারের সবগুলা টপিকে আমরা পড়াই ফেলছি। আর আমি যদি বলি যে এই চ্যাপ্টারে কিন্তু মোটামুটি ইজি, বাট ইজি হলেও যেটা হয় যে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন বেশ ভালোই আসে। তাহলে এখন সিকিউ এর জন্য আমার কোথা কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে? যেমন হলো আমি গতদিন কয়েকটা ম্যাথ করাইলাম না, সেই ম্যাথ গুলার থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে কোয়েশ্চেন আছে ওই যে বোরের যে আমার 2 নাম্বার, 2 নাম্বার যে সূত্রটা ছিল, সূত্রটা কি? mvr আহ, ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই, মনে আছে? সেখান থেকে কিন্তু আমার হ্যাঁ। ম্যাথ আসতে পারে। তারপর হচ্ছে এখান থেকে আমার আসতে পারে এই যে ইলেকট্রন বিন্যাস বের করতে দিতে পারে। তারপর হচ্ছে যে ক্রোমিয়াম আর হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস, আহ এই দুইটা দিবে, দিয়ে বলতে পারে যে এই দুইটা ব্যতিক্রম কেন, সেটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে দিবে। তাই তুমি এখন ব্যাখ্যা করতে পারবা না কেন ব্যতিক্রম, কিভাবে হইলো না হইলো? জি স্যার। এটা কিন্তু কমন হ্যাঁ কোয়েশ্চেন, স্যার। এটা কিন্তু 4 নম্বরে প্রায়ই আসে। আর হচ্ছে আইসোটোপের ব্যবহার, ওইটা মাঝে মধ্যে আসে, ওইটা ওই যে বই থেকে পড়তে বলছিলাম, ওইটা একটু হ্যাঁ দেখো। স্যার। তারপর হচ্ছে গড় আপেক্ষিক আণবিক ভর, যেটা ওই যে আইসোটোপের পার্সেন্টেজ গুলা দিয়ে, ওইটা মাঝে মাঝে আসে। ঠিক আছে? স্যার গড় আপেক্ষিক পারমাণবিক ভর পড়ছিলাম কিন্তু আণবিক ভর তো পড়ি নাই। আণবিক ভর, আচ্ছা, সেটা হচ্ছে, সেটা কি তোমাদের এই চ্যাপ্টারে আছে নাকি পরে আছে মনে হয়? এটা মনে হয় এই স্যার এই চ্যাপ্টারে নাই। চ্যাপ্টারে নাই। হ্যাঁ, পরের চ্যাপ্টারে, যে যে চ্যাপ্টারে আছে সেই চ্যাপ্টারে আমরা পড়াই দিব, ঠিক আছে? এই চ্যাপ্টারে আচ্ছা। যতটুকু আছে ততটুকু হচ্ছে মোটামুটি কভার করা শেষ। তাহলে তোমরা হচ্ছে বই থেকে পড়ো, আর আরো যদি কোনো রিসোর্স টিসোর্স যদি থাকে, গাইড, টেস্ট পেপার, ওখান থেকেও হচ্ছে তোমরা চাইলে কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা হচ্ছে